বন্ধুরা, আজ 18 সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে বুধবার। শুরুতে একটা সুখবর দিয়ে দিই। তিনখানা যে ট্রলারে 49 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ডায়মন্ড হারবার থেকে সেই ট্রলারগুলো মাছ ধরতে গিয়েছিল, সেই 3টি ট্রলারকেই অবশেষে পাওয়া গিয়েছে। গতকাল জানিয়েছিলাম 2টি ট্রলার সহ 33 জনকে পাওয়া গিয়েছে, 16 জন তখনও নিখোঁজ ছিল। আজকের খবর অনুযায়ী 3টি ট্রলারকে পাওয়া গিয়েছে এবং 49 জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। এটা একটা সুখবর। আচ্ছা, আরও যে খবর সেটা আপনাদের জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ডিভিসি আবারও কিন্তু জল ছাড়ছে, যেহেতু এই মুহূর্তেও একেবারে রাঁচি সহ ঝাড়খণ্ডে ওভারফ্লো হয়েছে, এত বৃষ্টি হয়েছে, তার জন্য ডিভিসি জল ছেড়েছে এবং পাঞ্চেত মাইথন থেকে 1.5 লক্ষ কিউসেক জল যেহেতু ছাড়া হয়েছে, তার জন্য বিপদে রয়েছে দুর্গাপুর সহ এদিকে গুসকরা, বোলপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ মানে হাওড়া হুগলির উলুবেড়িয়া এই সমস্ত অঞ্চল। এছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের উপরেও কিন্তু চাপ থাকছে জলের। বন্যা পরিস্থিতিতে চিন্তার ভাব বা চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। ঘাটাল কিন্তু একেবারে বন্যায় ডুবে গেছে। যদিও পলিটিক্যাল আলোচনা নয়, তবু ওই ঘাটার মাস্টার প্ল্যানের কুমিরের বাচ্চা দেখিয়ে দেখিয়ে 3টি ইলেকশন পার করে দিল, অথচ ঘাটালের মানুষজন যেই জলে পড়েছিল সেই জলের মধ্যেই পড়ে রয়েছে। এই তো হচ্ছে কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গ শুধু নয়, আমাদের আশেপাশের সব জায়গারই অবস্থা এরকম, আলাদা করে আর কি মেনশন করব। যাই হোক, এই খবর দিয়ে শুরু করলাম। এবার চলে আসি আমাদের পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোথাও ছিটে ফোটাও মেঘ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের উপগ্রহ চিত্রতে। দেখুন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ একেবারে পরিষ্কার, পুরো পরিষ্কার। সেরকম পরিষ্কার না হলেও ত্রিপুরাও মেঘমুক্ত আকাশ, তবে হ্যাঁ হালকা পাতলা মেঘ অমরপুর সহ এদিকে উদয়পুর, বেলোনিয়ার দিকে দেখা যাচ্ছে। পরিষ্কার আসামও মোটের উপর পরিষ্কার। ওই গোয়ালপাড়ার দিকে একটু মেঘ রয়েছে, বাকি আসাম পরিষ্কার, শিলচর পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার আছে। তবে ওই ঢাকা, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাটের দিকে ছিটে ফোটা পাতলা মেঘ ঘুরে বেড়াচ্ছে, খুব বড় কিছু ব্যাপার নেই। এই যে নিম্নচাপ গেল, সেই নিম্নচাপ কিন্তু নিউ দিল্লির কাছে, তাই দিল্লিতে এই মুহূর্তে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একেবারে নিউ দিল্লি, গোয়ালিয়র, আগ্রা, আলিগড়, এই যে উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে দিল্লির কাছে রয়েছে। তবে হ্যাঁ, মিলিয়ে যাবে। আগামী কালকের মধ্যে একেবারেই প্রায় শেষ হয়ে যাবে রাতের দিকে নিউ দিল্লি হয়ে নিম্নচাপটি একটু রাজস্থানের কাছাকাছি গিয়ে বা পাঞ্জাবের কাছে শেষ হয়ে যাবে। সেটির আর কোনো রকম কোনো ক্ষমতা থাকবে না। তবে হ্যাঁ যেটা আমি বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ কেন, তার কারণ এই যে ভিয়েতনামের কাছে দেখতে পাচ্ছেন একটা ভারী নিম্নচাপ দক্ষিণ চীন সাগরে, যেরকমভাবে টাইফুন ইয়াগি ছুটে এলো, এখনও যে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটি, এটি তো ওই ঘূর্ণিঝড় মানে টাইফুন ইয়াগির দান। সেখান থেকে মায়ানমার হয়ে লাওস, ভিয়েতনাম হয়ে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করেছিল। এফেক্ট ছিল ত্রিপুরার উপরেও বেশ খানিকটা। প্রচুর জায়গায় দারুণ বৃষ্টি হয়েছে। একটা সময় মানুষ বিরক্ত হয়ে বললে এবার বৃষ্টি কবে কমবে, যখন পায় না তখন বৃষ্টি কোথায়, আর এখন পেলো, এখন কবে কমবে? অবশ্য তার একটা কারণ আছে, চারিদিকে জল যেরকমভাবে জমেছে আমাদের দক্ষিণবঙ্গে, এছাড়া বাংলাদেশের প্রচুর জায়গায়, তাতে চিন্তার ভাস তো থাকবেই, তার জন্যই বলেছে। আর তাছাড়া টানা বৃষ্টি হলে একটু মানুষের কাজকর্মে যেতেও অসুবিধা হয়। এবার এই যে বৃষ্টি বা বর্ষা কাটতে না কাটতেই এই বন্যা চলছে, একরকম পরিস্থিতি, সব জায়গা জলমগ্ন, তার মধ্যে আবারও ছুটে আসছে নিম্নচাপ। আমরা দেখিয়ে দিই, এই যে দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন, সেই নিম্নচাপ বৃহস্পতি শুক্রবার নাগাদ লাওস, ভিয়েতনামের মধ্যে দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পর শনিবার সেটি মায়ানমারে পৌঁছে যাবে। মায়ানমারে পৌঁছে যাওয়ার পর মানে থাইল্যান্ড হয়ে মায়ানমারে পৌঁছে যাওয়ার পর শনিবার প্রবল গতিতে এগোতে থাকবে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। মায়ানমারের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে সিতোয়ে বন্দর, এই সিতোয়ে বন্দরের অনেক নাম শুনেছেন, এখানে ঘূর্ণিঝড়ও প্রচুর আছড়ে পড়েছে একটা সময়, আবারও হয়তো ভবিষ্যতে পড়বে, ন্যাচারাল ব্যাপার। এই শনিবার রাতের দিকে সেটি বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে, আর রবিবার দিন সিতোয়ে বন্দর হয়ে একদিকে যেরকম বঙ্গোপসাগরের উপরে প্রবেশ করবে, অন্যদিকে বাংলাদেশের টেকনাফ, সেন্ট মার্টিনের দিকেও এর এফেক্ট শুরু হবে রবিবার ভোর থেকে। রবিবার সারাদিনটা খুব ক্রুশিয়াল। রবিবার এটি কিন্তু বঙ্গোপসাগরে এসে পড়ার পর একটা ঘূর্ণিঝড় তৈরিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তৈরি হবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3খানা সেন্ট্রাল লাইন তৈরি হচ্ছে। এই 3টে যদি এক জায়গায় মিলে যায় তাহলে সম্ভাবনা আছে, আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে
ঘূর্ণিঝড় ডানা তার নামকরণ হবে, নামটি দিয়েছে কাতার। এই যদি ডানা ঘূর্ণিঝড় হয় তাহলে এর দাপট আরও বাড়বে। তবে এখনও অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না। এটি মোটামুটি একটা ভারী ঝড়, যেটা প্রায় 55-60 কিলোমিটারের কাছাকাছি। এর ঝড়ের এফেক্ট যেটা মূলত পড়বে, সেই এফেক্টটা কিন্তু বাংলাদেশের দক্ষিণে, বিশেষ করে কলাপাড়া, এদিকে চারফসন, হাতিয়া, এই সমস্ত দ্বীপগুলোর উপরে পড়বে। এর জেরে বৃষ্টিটা থাকবে বেশি। বৃষ্টি বেশ ভালো লেভেলের হবে বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, মঠবাড়িয়া। এটা রবিবার দুপুরে। তারপর আসছি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে। রবিবার দুপুর বিকালের দিকটাতে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, যশোর, বরিশাল, এই অঞ্চলের উপরে বৃষ্টিটা ভালো পড়বে। আর সাইড ওয়াইজ সেনবাগ, কুমিল্লা, ফেনী, এই অঞ্চলের উপরেও পড়বে, নোয়াখালী। কিন্তু যেটা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় না হলেও ঝোড়ো হাওয়া বেশ ভালো রকম বইবে বাংলাদেশের এই কলাপাড়া, মঠবাড়িয়া, এই উপকূল অঞ্চলগুলোতে। এরপরে রবিবার রাতের দিকটাতে এর এফেক্ট শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে। বিকেল ও সন্ধ্যে থেকেই বাংলাদেশের থেকে এই যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এবং অবশ্যই উত্তর 24 পরগনা, হাবড়া, টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং বারুইপুর, জয়নগর, মজিলপুর, কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খর্দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া সহ আরামবাগ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, মাসাট, আমতা, এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, কাটোয়া, মঙ্গলকোট, দেবগ্রাম, এই সমস্ত অঞ্চলে। এবং এটা সন্ধ্যের দিকে, তার পরবর্তী সময়ে সেই বৃষ্টি কিন্তু আরেকটু ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। এবং সেই বৃষ্টি মুর্শিদাবাদ, বীরভূম, সিউড়ি, এদিকে দুর্গাপুর, বর্ধমান, তারপরে আসানসোল, আরামবাগ এবং এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কাথি, রবিবার বিকেল ও সন্ধ্যে থেকে এই যে ঝড় বৃষ্টি, এটা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যাবে। তার সাথে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পরবর্তী সময় বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি থাকবে রবিবার রাতের দিকে। এবং দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে ঝড় আমরা কিন্তু রবিবার সারা রাত দেখতে পাচ্ছি। সোমবার সকালের দিকে পুরুলিয়া হয়ে জামশেদপুরের দিকে বেরোনোর আগে ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতোড়, খাতড়া, তার মানে বাঁকুড়ার বেশ অঞ্চলে এবং পুরুলিয়ার দিকে এই বৃষ্টিটা হয়ে সোমবার সকাল এবং দুপুরের দিকে আস্তে আস্তে করে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে বেরোবে। ওড়িশাতেও এফেক্ট পড়বে, রাউরকেল্লা, বারবিল, তারপরে বাহালদা, এই যে জায়গাগুলো, সোনুয়া, এই অঞ্চলগুলোতে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর বেশ ভালো রকম ঝড় এবং বৃষ্টি হয়ে রাউরকেল্লার দিক থেকে কোরবা হয়ে মধ্যপ্রদেশের জব্বলপুরের দিকে বেরিয়ে যাবে মঙ্গলবার এবং বুধবার গিয়ে সেটি আরও পশ্চিমে গিয়ে সেটি কিন্তু মুম্বাই পৌঁছে যাবে। এই বৃষ্টি, ঝড় বৃষ্টি মুম্বাই পৌঁছে গিয়ে সেটি একেবারে আরব সাগরের কাছে অবস্থান করবে। তখন লক্ষ্য করতে হবে তার থেকে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হয় কি না। এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের জানিয়ে রাখি, এই যে আমরা দেখলাম রবিবার বা শনিবার যদি যাই, তাহলে শনিবার দিনকে বা রবিবার দিন এই ঘূর্ণাবর্ত একেবারে এসে পড়ছে আমাদের বঙ্গোপসাগরে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে। এখানে একটা কিন্তু সমস্যা আছে। সমস্যা মানে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যেহেতু রেগুলার লক্ষ্য রাখছি, এই যে গতিবেগটা, এই গতিবেগ এবং এই তিনটে যে আলাদা আলাদা এর সেন্টার দেখতে পাচ্ছি, এই তিনটে সেন্টার যদি এক জায়গায় মিলে যেতে পারে, এই যে তিনটে সেন্টার এক জায়গায় যদি মিলে যায় এবং গতিবেগ আরও বাড়িয়ে নেয়, তাহলে ঘূর্ণিঝড় ডানা তৈরি হওয়ার সম্ভাবনা থাকলো। আচ্ছা, এ তো গেল ECMWF, যেই মডেলটা বিশ্বস্ত আমরা দেখি। GFS কি বলছে? GFS কি আলাদা কিছু আমাদেরকে মাত্রা দিচ্ছে বা আভাস দিচ্ছে? না, GFS কিন্তু আমাদের কোনো রকম আভাস দিচ্ছে না। তার মানে GFS ছেড়ে দাও। ECMWF মোটামুটি যেটা বলছে তাতে ঘূর্ণিঝড় না হলেও একটা বেশ ভারী ঝড় এবং বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ দেখতে চলেছে। এই হলো গিয়ে
প্রপার আপডেট আপনাদের জন্য। এবার চলে আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা একটু বেশির দিকে আছে, 33-এ পৌঁছে গেছে আমাদের কলকাতা। এছাড়া হাওড়া হুগলি সবই 33, নদিয়া শান্তিপুর কাটোয়া এদিকে বীরভূম 34, উল্টো দিকে জঙ্গিপুর আজিমগঞ্জ 33-34, আজকে 33-34 পৌঁছে গেছে তাপমাত্রা। যদিও দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, নামখানা, প্রেজারগঞ্জ এগুলো 29 থেকে 31-এর মধ্যে আছে। হলদিয়া 31, কাথি দীঘা 30-এর মধ্যে আছে। জয়নগর মজিলপুর 32, বারুইপুর আবার 33। এদিকে পশ্চিম মেদিনীপুর 32, বাঁকুড়া 33, পুরুলিয়া একটু কম আছে, সদ্য নিম্নচাপটা বেরিয়েছে তো 31-এ আছে। দুর্গাপুর 32। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আজকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী। বর্ধমানে 33। এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে মালদা 34 এবং দক্ষিণ দিনাজপুর বালুরঘাট 35, গঙ্গারামপুর 35, আরও বেশি। রায়গঞ্জ 34 দেখতে পেলাম, করণদিঘি 34, ইসলামপুর 34, কিষানগঞ্জ 34। এই হচ্ছে উত্তর দিনাজপুর। শিলিগুড়ি 34, ওদলাবাড়ি 33, কার্শিয়াং 27, দার্জিলিং 26। দার্জিলিং অবশ্যই কম থাকে। জলপাইগুড়ি ধূপগুড়ি 34। উত্তরবঙ্গে আজকে বেশ গরম। দেখুন মাথাভাঙা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি 34। পুরো উত্তরবঙ্গ জুড়ে 34 তাপমাত্রা। বাংলাদেশের উত্তরে কিন্তু 34 রয়েছে, সে ঠাকুরগাঁও, পঞ্চগড় সব জায়গায় 34। বগুড়াও 34, কলাই বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ 34, সিলেট পর্যন্ত 34, মদন, তারপরে কিশোরগঞ্জ, ঢাকা 34। বাহ, বাংলাদেশ পুরো 34। একেবারে দক্ষিণে এসে খুলনা, বরিশাল, মঠবাড়িয়ার দিকে 33, কলাপাড়া অবশ্য 31, যেমন আমাদের গোসাবা 31, মানে উপকূল অঞ্চল, হলদিবাড়ি 30, এরকম কলাপাড়া, কেবুপাড়া 31। ও ন্যাচারাল ব্যাপার। সন্দ্বীপ, মনপুরা এগুলো 30-31-এর মধ্যেই আছে। রাজশাহী, মেহেরপুর 34। আজকে বাংলাদেশের পুরো তাপমাত্রা 34, বেশ গরম। তবে দক্ষিণে ওই 33, 1 ডিগ্রি কম। চিটাগাং, মহেশখালী উপকূল অঞ্চল তো তাই একটু কম থাকে। কক্সবাজার 30-এর মধ্যে রয়েছে। টেকনাফ, সেন্ট মার্টিন 29-এর মতো। এদিকে ত্রিপুরাও 33-34, ত্রিপুরা তো বেশ গরম। আজকে পুরো ত্রিপুরা জুড়ে আমবাসা, আগরতলা, উদয়পুর, বেলোনিয়া, তারপরে মগিয়াবাড়ি সবই ওই 33-34-এর মধ্যে ত্রিপুরা। শিলচর 35, বাবা শিলচরে বেশ গরম। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর 34-35, আসামেও গরম রয়েছে। ডিমাপুর 33, নওগাঁও 34, বোকাখাট 35, জোরহাট 34। তার মানে বেশ গরম রয়েছে কিন্তু আজকে। তো এই হচ্ছে ব্যাপার। শুধু শেষ করব বীরভূমের একটা খবর দিয়ে, সেটা হচ্ছে কঙ্কালীতলার মন্দির, যেটা একটি সতীপীঠের মধ্যে পড়ে। কঙ্কালীতলার মন্দির একেবারে ডুবে গিয়েছিল। তারাপীঠের মন্দিরেও জল ঢুকেছিল, মানে পুরো মন্দিরের গর্ভগৃহে ঢোকেনি, মন্দির চত্বরে জল জমেছিল। তো বীরভূমের খবর যেটা, সেখান থেকে বেশ খানিকটা জল নেমেছে। তবে হ্যাঁ, কঙ্কালীতলার জল পুরোটা নামেনি, তবে মন্দির চত্বর থেকে কিছুটা জল কমেছে। তো এই হচ্ছে কি আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।